থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী। এখন থেকে 4 দিন আগে পদত্যাগ করে তার পদ থেকে। অনেকে এখন বুঝে গেছেন আমি নাহিদ ইসলামের কথা বলতেছি। নাহিদ ইসলামের বাসায় থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম 300 কোটি টাকা নিয়ে পদত্যাগ করছে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, শুধু তাই না, আরও শোনা যায় এই সাবেক উপদেষ্টা নাহিদ 300 কোটি টাকা আত্মসাৎ করছে, তা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী বের করে ফেলছে। এই উপদেষ্টা নাহিদ 300 কোটি টাকা নিয়ে পদত্যাগ করছে, এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য এই নাহিদ ইসলামের 300 কোটি টাকা নিয়ে, যা জানে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই উপদেষ্টা নাহিদ 300 কোটি টাকা নিয়ে পদত্যাগ করছে নাকি এটা গুজব ছিল। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভুট্টো সাহেব, মানে দ্বিতীয় ভুট্টো সাহেব পাকিস্তানের, তাকে বা তার বাসায় থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী। এখন এই ভুট্টো সাহেবটাকে, এই ভুট্টো সাহেবটা আর কেউ না, যে নাকি আপনার গত 3 থেকে 4 দিন আগে পদত্যাগ করে তার পদ থেকে। অনেকে এখন বুঝে গেছেন আমি নাহিদ ইসলামের কথা বলতেছি। নাহিদ ইসলামের বাসায় থেকে 300 কোটি টাকা বাজে জব্দ করছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে। এখন আসুন আবু সাইদকে নিয়ে। আবু সাইদ যে বোমাটা ফাটালো আপনার এই উপদেষ্টা নাহিদদের উদ্দেশ্যে, আপনি যদি শোনেন আপনার চোখ দুইটা কপালেও উঠে যেতে পারে। কি সেই বক্তব্য? আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি একটা স্ট্যাটাস দেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সংখ্যক যারা নাকি মূল মাস্টার মাইন্ড হিসাবে তাদেরকে কি পরিচয় করাই দেয়, মূলত তারা কোনো মূল মাস্টার মাইন্ড না। অন্যদিকে বর্তমান এই বৈষম্য বিরোধী মানে তারা তো দল গঠিত করতে চায়, এবং নাহিদ ইসলাম তিনি বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় প্রধানমন্ত্রী হতে চায়, এবং সেখানে বা তাদের এই আন্দোলনটা বাংলাদেশের সমস্ত মানুষ একত্র করে আমার ভাই আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে। এবং যখন নাকি আমার ভাই আবু সাইদ মৃত্যুবরণ করে, তখন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু সমন্বয়ক আছে, তারা কি অনেক মানে এই আমার ভাইকে বা আমার ভাইয়ের নাম বিক্রি করে বাংলাদেশের সাধারণ মানুষকে একত্র করছে শেখ হাসিনার পতনের জন্য। ওকে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বর্তমান এই সমন্বয়করা প্রতিনিয়ত আমার ভাই আবু সাইদের নাম বিক্রি করে তারা যে লুটপাট এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতেছে, মানে তারা মূলত যে প্রকৃত রাজনীতি, তারা সেই রাজনীতিটাকেই বুঝে গেছে, মানে জোর যার ক্ষমতা তার। বর্তমান তাদের এই ক্ষমতার লোভে তারা আমার ভাই আবু সাইদকে দিব্যি ভুলে গেলেন এবং আমার পরিবারকেও তারা ভুলে গেলেন। অন্যদিকে আবু সাইদের ভাই আরেকটি আপনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন, সেটি হচ্ছে আবু সাইদের ভাই মানে আবু হুসাইনের বক্তব্য হচ্ছে এই যে 3 থেকে 4 দিন আগে যেই উপদেষ্টা পদত্যাগ করছে তার পদ থেকে, তার বাসায় কিন্তু বা তার যে ব্যাংক ব্যালেন্স সেটা যদি আপনারা একটু তদারকি করেন কিংবা একটু তদন্ত করেন, তাহলে আপনারা দেখবেন তার ব্যাংক ব্যালেন্স কিংবা তার যে আত্মীয় স্বজন খুব কাছের রিলেটিভের যে ব্যাংক ব্যালেন্স যদি আপনারা এই 7 মাসের রেকর্ড যদি টান দেন, তাহলে আপনাদের আসল বা তাদের যে আসল চেহারাটা আশা করি আপনারা দেখতে পাবেন। অন্যদিকে আপনার এই নাহিদ ইসলামের বাবা মানে যখন নাকি তিনি পদত্যাগ করে সবার মাঝে তিনি বক্তৃতা রাখেন, সেই স্টেজে তার বাবাকে বাংলাদেশের মানে অন্যতম একটা প্রেসিডেন্ট হিসাবে তাকে আগমন করা মানে তাকে আগমন করানো হয়, এবং এখানে যে আদার্স যে সমন্বয়টা ছিল তাদের বাবাদেরকেও ঠিক একইভাবে সেখানে প্রেজেন্টেশন করা হয়। অন্যদিকে এই আন্দোলনটা
যে এই একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা সামনের দিকে এগিয়ে আসছে। মানে সামনের দিকে কি, মানে এক আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে তাকে, মানে আবু সাইদের ভাই আবু হুসাইন তিনি এটাই মিন করতেছে। এখন আসুন, যে এই মানে এক আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ তারা কি এগিয়ে আসে। এই আবু সাইদকে এবং আমাদের এই পরিবারকে তারা দিব্যি ভুলে গেলেন, আমাদের নামটা পর্যন্ত তারা মুখে নিলেন না, এবং আমাদের সম্মান তো তারা জানাবে দূরের কথা। আমার ভাই আবু সাইদের তারা যখন নাকি দলটা ঘোষণা করবে, আমার ভাই আবু সাইদের যে কবরটা, এই কবরটা পর্যন্ত তারা কেউ জিয়ারত করার প্রয়োজন মনে করে নাই, কিংবা দোয়া করছে কিনা সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমরা আশা করছিলাম যে আমরা শহীদ হিসাবে এই মর্যাদাটা পাবো, কিংবা আমাদের এই ইটা দেওয়া হবে। আমি আবু সাইদের ভাই আবু হুসাইনের দুইটা বিষয় লক্ষ্য করছি। প্রথমত তিনি বলছে যে ওই যে আপনারা শুরুতে আমি আপনাদেরকে শোনাইলাম যে 300 কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী বাজে জব্দ করছে। আর অন্যদিকে আবু সাইদের ভাই আবু হুসাইন তিনি বলছে যে আপনারা যদি এই সমন্বয়কদের যারা নাকি মূল মাথা কাট, তাদের আপনার 7 মাসের যে ব্যাংক ব্যালেন্স, কিংবা খুব কাছের যারা নাকি রিলেটিভ আছে তাদের ব্যাংক ব্যালেন্স গুলো যদি আপনারা একটু তদন্ত করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কতটা আপনার লুটপাট করছে। অন্যদিকে তিনি কিন্তু আরো একটি কথা বলছে যে জোর যার মূল্য তার, মানে তিনি এটাই বুঝাইছে যে ক্ষমতায় যেই বসুক না কেন, সে খালেদা জিয়া হোক, সে শেখ হাসিনা হোক, সে জামায়াতের প্রেসিডেন্ট হোক, সে আপনার এই বৈষম্য নামে যে আন্দোলনটা ছিল, বাটপাড়ি আন্দোলন, জঙ্গি হামলা, সেখানে হোক, ডাজেন্ট ম্যাটার। তিনি এটাই মিন করছে যে আপনার যখন নাকি ক্ষমতায় বসবে তখন সবাই ভুলে যায়, মানে এই চেয়ারে যে বসবে তার অবস্থা ঠিক একই হয়। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল বুঝতেছেন আপনি? মানে তিনি কি মিন করছে আবু হুসাইন, যে এই সমন্বয়করা তারা বর্তমান যে লুটপাট করতেছে, এখন তারা দল গঠিত করতেছে এবং তারা সরকার প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেখানে আবু সাইদকে তারা ভুলে গেছে, যেখানে আমার ভাই আবু সাইদের ময়না তদন্তটা আমরা সঠিকভাবে আমরা পাই নাই, কিংবা দ্রুত আকারে এটা তারা কি দাফনের একটা ব্যবস্থা করছে, কিংবা টোটালি যখন নাকি আমরা জানতে চাই বা এই ময়না তদন্তের রিপোর্টটা আমরা সঠিকভাবে পেতে চাই, ঠিক তখন তারা কি এটাকে পুরোপুরি ইগনোর করে, কিংবা আমাদেরকে অন্যদিকে নিয়ে যায়। আর বাংলাদেশের মিডিয়াও এই বিষয়ে কোনো কথা বলেনি। মানে কি, মিডিয়া বর্তমান গুলামি করতেছে এই বৈষম্যদের, এটাই তো বোঝা যাচ্ছে। কারণ এই মিডিয়া কিন্তু বর্তমান দেখবেন আপনার সমন্বয়করা যদি কোনো খারাপ কাজ করে তারা কিন্তু এটা উঠায় আনতেছে না। আপনার শেখ হাসিনা যদি কোনো একটা খারাপ কাজ নাও করে, বিএনপি যদি কোনো একটা খারাপ কাজ নাও করে, তারা কি একদম ফুলের তোড়া দিয়ে গলায় মালা দিয়ে আপনার পাবলিকের সামনে প্রেজেন্টেশন করতেছে। আর অন্যদিকে এই বৈষম্য নামে ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি প্রতিনিধিত্ব চালাচ্ছে, কিংবা বহির্বিশ্বে থেকে পিনাকি মুনাকি যা আছে জঙ্গিবাদীরা, এরা যে দেশটাকে কতটা অস্থিতিশীল করে রাখতেছে, মানে এদেরকে নিয়ে কোনো রিপোর্ট নাই, এদেরকে নিয়ে কোনো কথা নাই। এরা হচ্ছে বর্তমান বাংলাদেশের বাপ মা হয়ে গেছে, তাই না? তো আমি আসলে দর্শক বন্ধুরা পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যেখানে বা পাবলিককে আসলে আবু সাইদের মেসেজটা কি ছিল, সেটি হচ্ছে যে আপনার যেখানে আবু সাইদকে কেন্দ্র করে বা আমার ভাইকে কেন্দ্র করে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সমস্ত শ্রেণীর মানুষ তারা একত্র হয়, দলবিদ নির্বিশেষে, সেখানে এই শহীদ আবু সাইদকে তারা ভুলে গেলেন এবং আমার পরিবারকে ভুলে গেলেন, মর্যাদা তো দিবে দূরের কথা। তাই বলতেছি, এদেরকে বা এদের ফাঁদে পা দিয়ে কেউ দ্বিতীয়বার শহীদ হওয়ার চিন্তা ভাবনা করবেন না। মাথায় রাখবেন, হয়তোবা আপনার পরিবার বা আপনি বাংলাদেশের কিছু সময়ের জন্য সবার মুখে মুখে থাকবেন, কিন্তু একটা সময় আপনাকে সবাই ঠিকই ভুলে যাবে, কিংবা আপনাকে সেই মর্যাদাটা দেওয়া হবে না। অতএব শহীদ হওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করবেন আপনি কাদের এগেনস্টে যাচ্ছেন, কিংবা আপনি কাদের
পিছনে যাচ্ছেন কিংবা কাদের উদ্দেশ্য হাসিল করার জন্য আপনার জীবনটা কিংবা আপনার পরিবারকে আপনি একটা ঝুঁকির দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। আপনি বুঝতেছেন যেখানে আবু সাইদের ভাই আবু হোসাইনের মেসেজটা কি, যে বাংলাদেশের মানুষ আবেগে থেকে বের হয়ে আসেন, বিবেকের দিকে তাকান এবং কাঠের চশমা খুলে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃষ্টিভঙ্গি দিচ্ছে সেই দিকে তাকান, তাহলে এই বৈষম্য নামে যে আন্দোলনকারীরা তাদের কি অবস্থানটা দেখতে পাবেন। এটা হচ্ছে আবু সাইদের ভাই আবু হোসাইনের বক্তব্য। তার মানে কি এই সমন্বয়টা টোটালি কি আপনার জঙ্গিবাদী, তারা আপনার নানানভাবে বাংলাদেশে লুটপাট করতেছে। এখন আসুন এই 300 কোটি টাকা দেখা যাক, আপনার এই 300 কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা এই ডক্টর ইউনূসের আমলে আসলে কি। আসসালামু আলাইকুম। ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের পর নিশ্চয়ই নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে। সেই বিশ্লেষণের জায়গা থেকে আমি শুরুতেই একটি কথা বলতে চাই, ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য, নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল, এ বিষয়ে পরে বলছি। এবং নিশ্চয়ই আমরা চাই নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি আমাদের শুভকামনা জানাতে, কিন্তু শুভকামনা জানাতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে, ধাক্কা খেতে হচ্ছে। শুরুতেই আমরা ভয়ঙ্কর ধরনের গলদ দেখলাম। গত 3-4 মাসের যে নানান ধরনের বিতর্ক সেটিও বাদ দিলাম আপাতত। যে 161 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেখানে তো আহ্বায়ক, সদস্য সচিব, জ্যেষ্ঠ সদস্য সচিব ইত্যাদি ইত্যাদি পদ তো রয়েছে, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক। এর বাইরে আর কি কি পদ রয়েছে, কতজন করে সেই পদে রয়েছে? 16 জন যুগ্ম আহ্বায়ক, 32 জন যুগ্ম সদস্য সচিব, 12 জন মুখ্য সংগঠক, 44 জন সংগঠক, 14 জন মুখ্য সমন্বয়ক আর 43 জন সদস্য। অর্থাৎ 43 জন সদস্য আর 118 জনই নেতা একটা আহ্বায়ক কমিটিতে, ফুল প্লেস কমিটি নয়। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ছাত্র নেতৃত্বে যারা রয়েছে, সমন্বয়ক বা যেইভাবে বলি না কেন, তারা সবাইকেই খুশি করতে চেয়েছে, সবাইকে পদ দিয়েছে। এবং এই পদবীর জন্য গত 3-4 মাস ধরে কি ঘটেছে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে, সেগুলো আমরা জানি। মারামারি, কাটাকাটি, ধাওয়াধাওয়ি, এমন কিছু নেই যে ঘটেনি। বহিষ্কার, পাল্টা বহিষ্কার, দল থেকে বেরিয়ে যাওয়া, পাল্টা কমিটি ঘোষণা করা, কি না ঘটেছে। এবং এ কথাও সত্য, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের জন্মের ক্ষেত্রে বা আত্মপ্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ মিডিয়া কভারেজ এই ছাত্ররা পেয়েছে, অন্য আর কোনো রাজনৈতিক দল পায়নি। কেন মিডিয়া কভারেজ পেয়েছে? বিশাল কিছুর আশায় ছিল। হ্যাঁ, আশা একটি জায়গায় ছিল যে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হবে, সেটি যেমন ছিল, পাশাপাশি যেই শব্দগুলো উচ্চারণ করলাম অন্তত নেতিবাচকতার দিক থেকে, সে কারণেই কিন্তু মিডিয়ার কভারেজটা বেশি ছিল, যে তারা কি করতে চাইছে, তারা আসলে কি করছে, কি করবে। এবং এবার বলি আদর্শের কথা, তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে? তারা বলেছে যে এই রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার, অর্থাৎ বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল রয়েছে, ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে, ইসলামপন্থী রাজনৈতিক দল রয়েছে। কিন্তু তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না। তাদের মধ্যে ডান, বাম, শিবির, কমিপন্থী সব ধরনের সদস্য রয়েছে। শুধু সদস্য নয়, সামনের সারির নেতা পর্যায়ে রয়েছে। এখন এইগুলোকে দিয়ে কিভাবে মধ্যপন্থায় বিশ্বাসী হয়ে একটি রাজনৈতিক দল রান করতে পারে? সম্ভব না। হ্যাঁ, নানান মত, নানান আদর্শের আদর্শের মানুষের সমন্বয়ে একটি রাজনৈতিক দল রান করতেই পারে এবং ভালোভাবেই চলতে পারে। কিন্তু এক্সট্রিম পর্যায়ের কোনো বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় বা নেতৃত্বের পর্যায়ে রেখে কোনো দল পৃথিবীতে সাস্টেইন করেছে এমন কোনো এক্সাম্পল নেই। তার কারণ
এইখানে যেসব বিশেষণগুলো আমি উচ্চারণ করলাম, শিবির, ডানপন্থী, বামপন্থী, কমিপন্থী, এদের অধিকাংশই তো নেতৃত্বে পর্যায়ে রয়েছে। অর্থাৎ নেতৃত্বের দ্বন্দ্ব এখানে প্রকাট আকারের শুরু থেকে যেমন পাওয়া গেছে, যেমন অধিকাংশ জনই বিভিন্ন পদ পদবীতে, সামনের সারির পদ পদবীতে। অর্থাৎ এগুলো কেন? তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেতৃত্বের প্রতি আনুগত্য নেই, সমাজ বা রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট নেই। তারা প্রত্যেকেই নেতা হতে চেয়েছেন, তারা প্রত্যেকেই এমপি, মন্ত্রী হতে চান। এবং এই রাজনৈতিক দলটি গঠনের যখন নানান ধরনের আলোচনা শুরু হয়, তাদের নিজেদের মধ্যেও মতদ্বৈততা ছিল, মতবিরোধ ছিল। এবং যারা এর সঙ্গে, এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে চাননি, তারা প্রথমেই বলেছেন যে আমাদের কাজটি শেষ, আমরা একটি স্বৈরাচারী সরকারের পতন চেয়েছিলাম, সেই কাজটি শেষ, আমাদের এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হওয়া উচিত। এবং তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে নতুন এরা ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটা হচ্ছে ক্ষমতা যাওয়ার বা ক্ষমতার লোভের বশবর্তী হওয়া। সেটাই দেখা গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খুব জোরে সোরে বলে আসছিল। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেলাম? কিছুই না। যদিও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলা হয়েছে, প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এইবার আসি যে তাদের জন্য কেন চ্যালেঞ্জ। এতদিন তারা যে সংবিধান আমাদের এক্সিস্টিং, সেটি ছুঁড়ে ফেলতে চেয়েছে, কবর রচনা করতে চেয়েছে, তারা নতুন ঘোষণাপত্র দিতে চেয়েছে। এতদিন তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে অথবা গণ অভ্যুত্থানে সামনের সারির নেতা হিসেবে। যদিও গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অনেকেই তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছে। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ছিল অভ্যুত্থানে, তারা ফিরে গেছে তাদের দলে। আবার অন্য আর এক গ্রুপ আছে, তারা নিজেদের পড়াশোনাতে চলে গেছে বা নিজেদের ব্যক্তিগত কাজে চলে গেছে। একটি অংশ এই যে ভয়ঙ্কর একটি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা আসলে আমাদের সামনে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করতে পারেনি। তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলেছে, সংবিধান নতুন করে প্রণয়নের কথা বলেছে, সেই একই কথা, এবং পরিবারতন্ত্রের কবর রচনা করার কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, একটি দলের আত্মপ্রকাশের দিনে এরকম হুঙ্কার বা অন্যের প্রতি অন্য কোনো দলের যেই আদর্শে চলছে তাদেরকে চ্যালেঞ্জ করা, এটি মোটেই সমীচীন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে চ্যালেঞ্জের কথা বলছিলাম, তারা নিজেরা নিজেদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল। যে এতদিন তারা কথা বলেছে, সংবিধানে কবর রচনা করতে চেয়েছে, আরও নতুন নতুন দাবি ছিল, তাদের ঘোষণাপত্র দিতে হবে সংবিধানের নতুন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে বা ছাত্রনেতা হিসেবে। এখন কি হবে? এখন তাদের এই দাবিটি হয়ে গেল একটি রাজনৈতিক দলের দাবি। তো রাজনৈতিক দলের যখন দাবি হবে, তখন গণমানুষের কাছে যেতে হবে। তারা মানুষকে যদি কনভিন্স করতে পারে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, তারপর তো তারা এইগুলো নিয়ে সামনে এগোবে। এর বাইরে তো সম্ভব না। মানে এতদিন যেমন চাপ প্রয়োগ করে, নানান ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে একটা সমঝোতা কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করে আসলে বিভিন্নভাবে, ঠিক এই দাবিগুলো তারা সেভাবে জানিয়ে আসছিল। এখন আর কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করবে না কমন কোনো দাবি হিসেবে। এবং তারা বারবার বলার চেষ্টা করছিল যে এগুলো গণমানুষের দাবি, এগুলো গণমানুষের দাবি হিসেবে এখন আর প্রতিষ্ঠা হবে না। এগুলোই তাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। এবং নির্দিষ্ট কোনো আদর্শের কথা তারা বলতে পারেনি। বলেছে পাকিস্তানপন্থী হবে না, ভারতপন্থী হবে না। পাকিস্তানপন্থী, ভারতপন্থী এগুলো কোনো আদর্শবাদিতার মধ্যে পড়ে না। বিষয়টা হচ্ছে আমি কোন আদর্শে বিশ্বাসী। আমি কি ছাত্রলীশে বিশ্বাসী? আমি কি স্ট্রেট ইসলামী রাজনীতিতে বিশ্বাসী? আমি কি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী? কিছুই তো না। মধ্যপন্থার সংজ্ঞা তো দিলাম, কোনো অবস্থাতে এটি মধ্যপন্থায় চলতে পারবে না।
এবং দুর্নীতি বা অন্যান্য যে বিষয়ে চাঁদাবাজির প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়া কারোর সেটি তো খোদ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তার একটি বক্তব্য বলেছে যে তারা কিভাবে এইগুলোতে জড়িয়ে গেছে এবং তাদের ঘোষণাপত্রে যে দুর্নীতি বিরোধী সমাজ গঠনের কথা বলা হয়েছে এগুলো সেফ কথার কথা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান, তারপরে এটি তৃতীয় ধাপে। বৈষম্য যে কোথায় কি হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা নারী বনাম পুরুষ, অথবা আরও নানান ক্রাইটেরিয়া, যেমন অন্যান্য যে ছাত্র সমন্বয়ক ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ক তারা যে সামনের কাতারে ছিল, তাদের সাথে একটা প্রকার বৈষম্য তৈরি করা, এগুলার নতুন করে কিছু বলার নেই। এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নতুন যে বিষয়টি দেখা গেল যে তারা যে বিদেশি কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিলেন, সেখান থেকে কে এলো? শুধুমাত্র ভ্যাটিকান সিটির একজন প্রতিনিধি কেভিন এস র্যান্ডেল আর পাকিস্তান হাই কমিশনের একজন কাউন্সিলর কামরান ধাঙ্গাল। আমরা দেখেছি না যে অন্য কোনো রাজনৈতিক দলের বিভিন্ন কাউন্সিলে বিদেশি কূটনীতিবিদরা কীভাবে আসেন, কীভাবে সামনের সারিতে বসেন, কিন্তু এখানে তো আর তার দেখা গেল না। তার মানে কি? তার মানে কূটনীতিবিদরা হয়তো সম্ভবত বুঝে গেছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক দল হবে না, যে একটা ফাঁপা বেলুন, এখানে গিয়ে নিজেদেরকে বিতর্কের মধ্যে ফেলে লাভ নেই। এবং এই দলটি যেহেতু আত্মপ্রকাশ অনেক আগে থেকে নানান ধরনের বিতর্কের জন্ম দিয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেরাই সন্দিহান, এটাই বাস্তবতা। অতএব চমকের কিছু নেই, এখানে কোনো চমক ছিল না গতানুগতিক প্রক্রিয়ায়, বরং তুমুল বিতর্কের মধ্য দিয়ে এই দলটা আত্মপ্রকাশ করলো। তারপরও চাইব তরুণ জনগোষ্ঠীর একটি অংশ তো অন্তত এই রাজনৈতিক দলটি গঠন করেছে, আমরা চাই তারা সব ধরনের শুভবুদ্ধির উদয় ঘটিয়ে সব ধরনের ভুল ভ্রান্তির একটা সমাধানের জায়গায় এসে। বেশ কয়েকদিন থেকে যে জল্পনা কল্পনা চলছিল যে ছাত্ররা যে নতুন দল করতে যাচ্ছে, ছাত্ররা বলতে আমরা এভাবে আসলে বুঝবো যে বেশ কিছু ছাত্র বা ছাত্রদের একটা অংশ, কারণ এই গণঅভ্যুত্থানে অনেকেই ছিলেন, এখন তাদের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছেন এবং তাদের একটু সিনিয়র যারা ইয়াং প্রফেশনালস তারা জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন। তাদের উদ্যোগে যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেটার দায়িত্ব জনাব নাহিদ ইসলাম নেবেন, এই আলাপ দীর্ঘদিন থেকে ছিল এবং তার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন, এই খবরও আমরা দেখেছি। গতকাল সেই ঘটনা ঘটলো, গতকালই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু গতকাল সেনাপ্রধান বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অত্যন্ত আলোচনার দাবি রাখে এইরকম ইস্যু আমাদের সামনে উত্থাপন করেছেন, তাই সেটা নিয়ে কথা বলা হয়েছিল। নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়নি, তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন। সমালোচনা করা যেতে পারে, সমালোচনা আছে, সেটা হলো একটা মানুষ এতদিন সরকারে ছিলেন যিনি আদতে এই দলটায় যোগ দেবেন বলেই জানা যাচ্ছিল, কিন্তু তার আগ পর্যন্ত তিনি সরকারে ছিলেন, সেটা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। বা এখনও যে দুজন রয়ে গেছেন সেই দুজনও আসলে কোনো দিন এখানে এসে জয়েন করতে পারেন, তার আগ পর্যন্ত সরকারে থাকবেন, সরকারে থেকে কিছু করবেন না। ফর্মালি বলছি, তাত্ত্বিকভাবে ইনফর্মালি তারা যে কোনো কিছু করতে পারেন, তারপর কোনো একদিন ফর্মালি করার সময় রিজাইন করবেন। এই মডেলটা ঠিক কিনা তারা বিবেচনা করবেন বলে আমি আশা রাখি। কিন্তু যে কথাটা বলছিলাম, একটা অদ্ভুত অবিশ্বাস্য জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে নাহিদ ইসলাম রিজাইন করেছেন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, এটা মন্ত্রিত্বই আমরা বলবো, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে মাঠে নেমেছেন। বাংলাদেশের ইতিহাসে খুব অল্প কিছু উদাহরণ আছে, হাতে গোনা নেই প্রায়, যে যিনি রাজনীতি করতে চান, মন্ত্রিত্বের এই ক্ষমতা বা সেটা ধরে আঁকড়ে বসে থাকা যতদিন সম্ভব সেটার বাইরে, এটা একটা চমৎকার উদাহরণ। এবং যেটা অবিশ্বাস্য ব্যাপার সেটা হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটিকে বিভিন্ন রকম দৃষ্টিতে দেখার মানুষ আছে, ক্রিটিক করার মানুষ আছে, অনেকে খুব টাফ ক্রিটিক করেন, কিন্তু নাহিদ ইসলামের শুভাকাঙ্ক্ষী আমি চারদিকে দেখছি, আমি অনেকের ফেসবুক
স্ট্যাটাস দিয়ে তাকে অভিনন্দন জানানো, তাকে স্বাগত জানানো দেখছি। আমার খুব ভালো লেগেছে। আমি আগে একদিন বলেছি আমি নাহিদের প্রতি আমার নিজেরও একটা বায়াস শব্দটাও কেউ ব্যবহার করতে পারেন আছে, কারণ উনি একমাত্র নন, আরও একই রকম ঝুঁকি, একই রকম কাজ আরও অনেকে করেছেন, একই রকম সাহসিকতা অনেকে দেখিয়েছেন, অনেকে মারাও গেছেন। কিন্তু ওই সময় যেটা হয় না, আর সময় কাউকে এক ধরনের একটা আইকনে পরিণত করে। আমি পোস্টার বয় শব্দটা ব্যবহার করি, আমাদের এই মুভমেন্টের পোস্টার বয়ে পরিণত হয়েছিলেন। তার নিগৃহীত হওয়া, অত্যাচারিত হওয়া এবং সেই অত্যাচারের ছবি আমাদের সামনে আসা, পরবর্তীতে আবার সাহস করে দাঁড়ানো। আমাদের অনেক মানুষকে নাহিদ ইসলাম আসলে সাহস জুগিয়েছেন। আমাদের বহু মানুষ তারা তার জায়গা থেকে যারা রাস্তায় নেমেছেন, যারা কথা বলেছেন, অনেকেই নাহিদকে সেভাবে ভেবেছেন যখন তাদের কোনো না কোনো ফর্মে ভীতি তৈরি হচ্ছিল, টেনশন তৈরি হচ্ছিল, স্ট্রেস তৈরি হচ্ছিল। নাহিদ তখন আইকন হিসাবে সামনে আসছিলেন, এটা সত্য। সেই কারণে নাহিদের প্রতি সবার একটা অসাধারণ ভালোবাসা আছে। এই ভালোবাসাটা ওই মুভমেন্টের প্রতি ভালোবাসা, শুধু সেটা না, তার ওভারঅল তিনি যেভাবে কাজ করেছেন যখন উপদেষ্টা হয়েছেন, তার সাফল্য ব্যর্থতার হিসাব আমি করতে যাচ্ছি না, কিন্তু তার মধ্যে পরিণীতি বোধ, তার মধ্যে চিন্তা, ধীশক্তি, এগুলো মানুষকে মুগ্ধ করেছে। অন্তত খুব বাজে বাজে ফালতু কথা উনি খুব রেয়ারলি বলেননি। মানে একটা জায়গায় অন্তত উনি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্যের জবাবে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, দ্যাট ওয়াজ ওভার রিয়াকশন, যেটা তার স্ট্যান্ডার্ডের বিপরীতে। তারপরও মোটা দাগে এই বয়সে তিনি অত্যন্ত ম্যাচিওর্ড আচরণ করতে পেরেছেন। সুতরাং একদম সঠিক মানুষটাকে এই দলের প্রধান পদে আনা হয়েছে বলে আমি মনে করি। প্রধান বা দ্বিতীয় প্রধান যে কোনো পদেই তিনি যেতে পারতেন। সো এই আইকনকে সামনে রাখা চমৎকার ব্যাপার হয়েছে। যে কথা বলছিলাম, আমি আশা করি এই দল সম্পর্কে আমি আসলে খুব বেশি আশাবাদী নই। আমি কেন আশাবাদী নই সেটা নিয়ে আমি বিস্তারিত আমার টেক দেব, কিন্তু আমি এই দলের সাফল্য চাই। আমি জনাব নাহিদ ইসলামের সাফল্য চাই। জনাব নাহিদ ইসলামের সাফল্য মানে হচ্ছে এই দলটা সফল হওয়া। বাংলাদেশে এরকম একটা দল খুবই জরুরি। এবং জনাব নাহিদ ইসলাম মানুষের যে ভালোবাসা পেয়েছেন, সেই ভালোবাসা তিনি দল করতে এসে ওই মাঠে এসেও ধরে রাখতে পারবেন, এটা আমি চাই। কিন্তু তার সতর্ক থাকা দরকার। কেউ কেউ বলেন যারা শেখ হাসিনাকে হটিয়েছে, সেই ক্ষেত্রে সামনের সারিতে ছিল, ঝুঁকি নিয়েছে, তারা একটা দল তৈরি করতে পারবে না। উত্তর হচ্ছে ওই সাফল্য এখানেও সফল হওয়ার গ্যারান্টি না। দুটো একেবারেই ভিন্ন দুটো কাজ। একটা সফল হলে আরেকটা স্পন্টেনিয়াসলি কেউ সফল হয়ে যাবেন, এটা মনে করা কোনোভাবেই উচিত হবে না। তারপরও আমরা আশা করি, আমরা বিশ্বাস করি তিনি এটা পেরে উঠবেন। রাজনীতিতে তার আগের অভিজ্ঞতা আছে এক ধরনের। তিনি ছাত্র অধিকার পরিষদে ছিলেন, পরে ছাত্র শক্তিতে ছিলেন। এখন আরও বড় পার্সপেক্টিভে বড় একটা রাজনৈতিক দল যেটা দেশব্যাপী তৈরি হবে এবং একটা বিরাট এক্সপেকটেশন নিয়ে তারা মাঠে নামছেন। অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করি যেন নাহিদ ইসলাম সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন, উতরে উঠবেন। তার যত সমস্যা সংকট আছে সেগুলো উতরে উঠবেন। তিনি মানুষের এক্সপেকটেশন ফুলফিল করবেন। আর এটুকু বলে রাখা ভালো, অনেক সফল তিনি যদি নাও হন, এই দলটা সাফল্য নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। সেটা যদি নাও হয়ে থাকে, তিনি যা করেছেন, তিনি তার অত্যন্ত কম বয়সে যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা হয়ে গেছে, হয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত থাকতে পারি। নাহিদ ইসলামের প্রতি শুভকামনা তার ভবিষ্যৎ রাজনৈতিক, ব্যক্তিগত এবং সব। স্বরাষ্ট্রমন্ত্রী প্রভাবশালী, জানেন তো, মোদির রাইট হ্যান্ড অমিত শাহ, তিনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা ছাত্রদের জন্য সাপে বর হয়ে গেছে। মানে ছাত্রদের জন্য খুবই কপাল খুলে যাওয়া টাইপের একটা বক্তব্য। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে দূরত্বটা হিউজ আকারে হয়েছে। ইভেন পাকিস্তানের সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের সেনাপ্রধান বলছে যে পাকিস্তানের গোয়েন্দারা চিকেন নেকের কাছে ঘুরে গেছে, অনেক কিছু তথ্য বাংলাদেশ দিচ্ছে। তো এরকম নানান ধরনের বক্তব্য কিন্তু দিচ্ছেন। এর মাঝখানে দুই দেশের ইস্যুতে গতকালকেও নাহিদরা বা তাদের যে দলের মূল থিম ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী দেশে চলবে না, ওয়ান এন্ড অনলি বাংলাদেশপন্থী যারা তারাই হবে, এই দেশকে বিভাজন করা যাবে না। আমরা এটার পক্ষে সহমত পোষণ করছি। কিন্তু ঝামেলাটা কোথায়,
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বক্তব্য, এতে ছাত্রদের জন্য একটা বিশাল পুকুর মিলতেছে, জাল ফেলবে আর মাছ উঠবে। মাছের নাম কি? আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। সরকারি ইউনুস থাকুক আর ভবিষ্যতে তারা আসুক, দুই দিকে তাদের জন্য ফায়দামন্দ ভারতের এই সিদ্ধান্তে। দর্শক, বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি এবং বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। ইভেন অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে। রাইট নাও ভারতে যাচ্ছে কারা? রোহিঙ্গাদের বাহিরে আপনার কি মনে হচ্ছে অবৈধ অনুপ্রবেশ কারা করছে? 100%, 95% আওয়ামী লীগ, তারাই। 5% হয়তো দরিদ্র জনগোষ্ঠী, যা আমাদের সনাতনী যারা ভাইটা আছেন, বোনরা আছেন, তারা যাচ্ছেন। তো এখন এই অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ধরেন যদি ছাত্ররা ক্ষমতায় আসার মতন এরকম হয় যে নির্বাচনের রাত ছাত্ররা পাশ করে ফেলছে, চারদিকে আওয়াজ হচ্ছে, ওই দিন রাত্রে বাংলাদেশে পলাতক বাকি যারা জুলাই অভ্যুত্থান অথবা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে অপরাধ, অন্যায়, কুকর্ম যারা করছেন, ওই রাতে বাকিগুলো যা আছে ভারত পালাই যাবে। কারণ ছাত্ররা আগেই ঘোষণা দিছে কঠিন বিচার হবে শেখ হাসিনার সহ ইভেন বাকিরা যারা আছে তাদের। তো পালাইব কেমনে? যে পরিমাণ অটোমেটিক গান টান, ক্যামেরা, মেশিনারি সেট করা হইতেছে, পালাইতে পারবে না। তখন কি হবে? বাংলাদেশের মধ্যে তাদেরকে বসবাস করতে হবে। বাংলাদেশের মধ্যে বসবাস করলে অপারেশন ডেভিল হান্ট, ডেভিলের পর অ্যাঞ্জেল হান্ট হইতে পারে, তারপর আবার ডেভিল হান্ট হইতে পারে, হ্যাঁ, তারপরে বাড়ি চালান দেওয়া হইতে পারে। আগের দিনে চাল পোড়া খাওয়াইতো, সত্যি করে স্বীকার করতে আওয়ামী লীগ কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ছাত্রদের গায়ে হাত দিছো কিনা, এরকম চাল পোড়া টাল পোড়া খাওয়াই সবগুলোর বের করবে। কঠিন বিচার হবে, 2-4টা ভালো মানুষও ফাইসা যাবে এই বিচারের আওতায়। কারণ ছাত্ররা হঠাৎ করে ক্ষমতা পাইলে নতুন তো পুনপুন্না ভাব আসবে শরীরে। অনেক জায়গায় হচ্ছে না, হচ্ছে টুকিটাকি, গণমাধ্যম বলে না। এখন দেখুন, ধরেন বিএনপি সম্পর্কে খালি পজিটিভ নিউজ, খালি পজিটিভ নিউজ। শেখ হাসিনারে 5 বার নিউজের আগে গাইলে, মাঝখানে গাইলে 10 বার গাইলে। কিন্তু বিশ্বাস করেন, এই দেশের সাংবাদিক, এই দেশের গণমাধ্যম, এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায়, আবার বলবে যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এই করা হয়েছিল, সেই করা হয়েছিল। এরাই বলবে, আবার ডক্টর ইউনূসকে বলবে সুদখোর, তারপর আরো কত যে শব্দ বলবে। এখন কি বলে যে মহান আমাদের হুজুররা, যে আমির হামজার মতন লোক সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তারেক মনোয়ারের মতন লোক সরাসরি ডক্টর ইউনূসকে সুদখোর বলছে না, আমি বানাই বলতেছি, এখন রেকর্ড আছে দেখেন। এখন কি বলে যে মহান নেতা। আলেমদের নিয়েও আজকাল ঝামেলা। এগুলো ধরেন সিচুয়েশন বুঝা হাদিস বদলাই ফেলে অথবা বলেন স্কিপ করে, আল্লাহ থেকে বলে রহমত। ডক্টর ইউনূসের আলাদা, আমরা সবাই সুদখোর ভাই, ব্যাংকে টাকা রাখেন লাভ কান না, হেডির সৌদে ঘুরে ফিরে। যাই হোক, আলোচনাটা ওইখানে না। আলোচনা আমরা যেখানে বলতেছি যে এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে, গণমাধ্যমের ভাষা বদলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা বাচ্চা যেতে পারে আওয়ামী লীগ, অনেকে মনে করছেন। ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা। কিন্তু ছাত্ররা ক্ষমতায় আসলে তারা তাদের নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। 5 বছর পরে আবার তাদেরও ক্ষমতা, 4 বছরের সরকার হবে এখন, তো তারাও সর্বোচ্চ চেষ্টা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যে ভিডিওর টপিকসটা ছিল সেটা ছিল উপদেষ্টা নাহিদ 300 কোটি টাকা নিয়ে পদত্যাগ করছে, যা ইতিমধ্যে সেনাবাহিনী ধরে ফেলছে, এমন একটি নিউজ ছিল। তবে আসলে কি এটা সত্য? আসলে এটা সত্য না, এটা একটা গুজব। যদিও এটা নিয়ে এখন পর্যন্ত বড় বড় যেমন টিভি চ্যানেল, বড় বড় ব্যক্তিরা কথা বলেনি, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। যদি তাই হতো, সেনাবাহিনীরা ইতিমধ্যে কিন্তু তার একটি ভিডিও ফুটেজ থাকতো, সেই সাথে যমুনা টিভি, এটিএন টিভি, সময় টিভি সহ আরও বিভিন্ন টিভির কিন্তু একটা ভিডিও 100% তারা কিন্তু ভিডিও করতো যে অমুক নেতা বা উপদেষ্টা নাহিদ 300 কোটি টাকা নিয়ে পদত্যাগ করছে। এমন কোনো ভিডিও ফুটেজ আমরা পাইনি, সেক্ষেত্রে এটা ফেক বললেই চলে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।